বিলাসপুর নামক এক গ্রামে নীলিমা তার মেয়ে মামনির সঙ্গে বাস করে। খুব অল্প বয়সে মামনির বাবা মারা যায়। তারপর থেকে নীলিমা তার স্বামীর কম্বলের ব্যবসা সামলায় আর নিজের একমাত্র মেয়েকে ছোট থেকে বড় করে তোলে। সে একা মহিলা হয়ে মেয়ের পড়াশোনার খরচ থেকে শুরু করে বড় হওয়ার পর তার যাবতীয় দৈনন্দিন খরচ পর্যন্ত বহন করে। মামুন তার মায়ের টাকায় পড়াশোনা শিখে শহরে চাকরি করে। সে তার অফিসের এক কলিগ শুভমের সঙ্গে বন্ধুত্ব করে। জানুয়ারি মাসের শীতের মধ্যেই মামুন এবং শুভম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। শুভম অনেক বড়লোক হওয়ায় মামুন তার সঙ্গে সুখে সংসার করতে শুরু করে। একদিন মামুন তার বরের সঙ্গে তার গরিব মায়ের সঙ্গে দেখা করতে আসে। ছোট থেকে তোকে অনেক কষ্ট করে মানুষ করেছি রে মা। বড়লোক শ্বশুর বাড়িতে বিয়ে হওয়ার পর এই গরিব মাকে ভুলে যাস না। তোর বাবা মারা যাওয়ার পর তুই আর জামাই বাবা ছাড়া আমার আর এই পৃথিবীতে কেউ নেই। আরে তুমি যে কি বলো না মা, তোমাকে ভুলে যাওয়ার কি আছে? আমি আর শুভম ভেবেছিলাম কিছুদিন তোমার কাছে থাকবো, কিন্তু তুমি তো ভালো করেই জানো এই শীতের মধ্যে তোমার জামাইয়ের এরকম চৌকির খাটে ঘুম হয় না, তাই আমরা এখানে থাকতে পারবো না। তুই অন্তত কিছুদিনের জন্য মায়ের কাছে থেকে যা। আমার শরীরটাও সেরকম ভালো নেই। এই শীতের মধ্যে অনেক দিন হয়ে গেল কম্বল বিক্রি করতে বেরোতে পারছি না, তাই তুই যদি আমার কাছে থাকতিস তাহলে খুব সুবিধা হতো। না না, আমি যদি এখানে গ্রামে থেকে যাই তাহলে শহরে আমার কাজবাজ কে সামলাবে বলো? তারপর শুভমকে অফিসে যাওয়ার জন্য খাবার রান্না করে দিতে হয়। প্রত্যেক মাসে তোমার যদি দরকার হয় আমি তোমাকে টাকা পাঠিয়ে দেব। এই বলে মামুন তার বরের সঙ্গে তার মাকে ফেলে রেখে শহরে চলে যায়। এই কষ্টে নীলিমার চোখের জল ঝরতে শুরু করে। সে শীতের মধ্যে প্রত্যেক দিন ভোরবেলা কষ্ট করে গ্রামে গ্রামে ঘুরে বেরিয়ে কম্বল বিক্রি করে। একদিন কম্বল বিক্রি করে সে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ি ফিরছে, এমন সময় নীলিমার সঙ্গে চন্দনার সাক্ষাৎ হয়। চন্দনা 25 বছর বয়সী একটি মেয়ে ছিল, অর্থাৎ নীলিমার মেয়ের বয়সী ছিল। চন্দনাকে ফুটপাতের ধারে বসে কাঁপতে দেখে নীলিমার খুবই কষ্ট হয়। এই মেয়ে, তুই ঠান্ডার মধ্যে এরকম সন্ধ্যাবেলা রাস্তায় বসে আছিস কেন? তোর বাড়ি কোথায় রে? আর তোর নাম কি? আমার নাম চন্দনা। আমি আমার মামা মামির সঙ্গে থাকি। খুব অল্প বয়সে আমার মা বাবা মারা যাওয়ার পর আমার মামি আমার উপর খুব অত্যাচার করতো। আর এখন আমি বড় হয়েছি বলে আমার মামা মামি টাকার লোভে আমাকে একজন বুড়ো লোকের সঙ্গে বিয়ে দিতে চাইছিল, তাই আমি পালিয়ে এসেছি। তুমি আমাকে দয়া করে বাঁচাও। চন্দনার দুঃখের কাহিনী শুনে নীলিমার খুবই কষ্ট হয়, তাই সে মেয়েটাকে সঙ্গে নিয়ে নিজের কুড়ে ঘরে আসে। মামুন বিয়ে করে মাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে নীলিমা নিজের মেয়ের জন্য প্রত্যেক দিনই চোখে জল ফেলতো, কিন্তু এখন সে চন্দনার মধ্যেই নিজের মেয়েকে দেখতে পায়। তাই চন্দনাকে পাওয়ার পর সে ঈশ্বরের কাছে অনেক ধন্যবাদ জানায়। আজ থেকে তুই আমার কাছে থাকবি চন্দনা, আর তুই আমাকে মা বলে ডাকবি। জানিস তো, তোর বয়সী আমার একটা মেয়ে আছে যে বিয়ে করে টাকার লোভে আমাকে ছেড়ে শহরে চলে গেছে, কিন্তু তুই আমাকে কোনোদিনও ছেড়ে যাবি না তো বল? না মা, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আজকে থেকে আমি তোমার মেয়ে হয়ে তোমার কাছেই থাকবো। আর হ্যাঁ, আমি ছোটবেলা থেকে মামা মামিকে লুকিয়ে অনেক কষ্ট করে পড়াশোনা শিখেছি, তাই তোমাকে কম্বল বিক্রি করে টাকা রোজগার করতে হবে না। কাল থেকে আমি টাকা রোজগার করব। এভাবেই চন্দনা নীলিমার সঙ্গে থাকতে শুরু করে। সে পরের দিন সকাল থেকে নীলিমাকে আর শীতের মধ্যে কম্বল বিক্রি করতে দেয় না। সে নিজেই কাজের খোঁজে বেরিয়ে পড়ে। সে তাদের গ্রামে একটা ছোট্ট স্কুলে শিক্ষিকা হিসেবে যোগদান করে। ফলে মাস গেলে সে যা মাহিনা পায় সেই টাকা দিয়ে কোনো মতে দুজনের সংসার চলে। একদিন চন্দনা যখন স্কুলে থাকে সেই সময় নীলিমা উনুন জ্বালিয়ে দুজনের জন্য রান্না করতে বসে। এখন যদি আমার মেয়ে মামুন আমার কাছে থাকতো তাহলে আমি আমার দুই মেয়ের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতাম, আর ভালো করে দেখে শুনে দুই মেয়েকে এই গ্রামেই বিয়ে দিতাম। তাহলে কেউ আমাকে ছেড়ে যেতে পারতো না। নীলিমা যতই চন্দনাকে নিজের মেয়ে মনে করুক না কেন, তার মামনের প্রতি নারীর টান ছিল, তাই সে কখনোই মামনকে ভুলে যেতে পারে না। এসব কথা ভাবতে ভাবতে নীলিমার মাথা ঘুরে আসে আর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। প্রায় বেশ কিছুক্ষণ পর চন্দনা বাড়িতে ফিরে এসে অনেক ডাকাডাকি করলেও নীলিমা দরজা খোলে না। কি হলো মা, দরজা খুলছো না কেন? 10 মিনিট হয়ে গেল আমি দরজা ধাক্কা দিচ্ছি। মা কি ঘুমিয়ে পড়েছে? তাহলে মায়ের আবার শরীর খারাপ হলো না তো?
চন্দনা ভীষণ ভয় পেয়ে তার পাড়া প্রতিবেশীদের ডাকতে শুরু করে। সকলে মিলে দরজায় ধাক্কা দিলে দরজা ভেঙে যায়। চন্দনা ঘরে ঢুকে দেখে তার মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। নিজের মাকে এরকম জ্ঞানহারা অবস্থায় দেখে চন্দনা কি করবে কোনো দিশা খুঁজে পায় না। তাই সেই মুহূর্তে সে ডাক্তারকে ডেকে বাড়িতে নিয়ে আসে। দেখুন, এই বয়সে এরকম হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ উনি অনেক চিন্তা করেন, আর বেশি চিন্তা করার ফলে ওনার ব্লাড প্রেসার অনেক বেড়ে গেছে। সেই কারণেই উনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। চন্দনা, তুমি বুঝতে পারছো না তোমার পাতানো মা কেন চিন্তা করে? আসলে উনি ওনার আসল মেয়েকে কিছুতেই ভুলতে পারছে না। তুমি যতই ওনার মেয়ে এসে যেই বাড়িতে বসে থাকো না কেন, এখন যদি মামুন নীলিমার কাছে ফিরে আসে তাহলে নীলিমা ঠিক সুস্থ হয়ে যাবে। পাড়া প্রতিবেশীরা এরকম ধরনের মন্তব্য করলে চন্দনা মনে মনে খুবই কষ্ট পায়। সে নিজের মায়ের ভালোর জন্য মামুনের ফোন নাম্বার জোগাড় করে তাকে ফোন করে, কিন্তু মামুনের পরিবর্তে শুভম ফোন ধরে। হ্যালো, আমি কি মামুন দিদির সঙ্গে কথা বলতে পারি? আসলে আজকে সকালেই ওনার মা খুব অসুস্থ হয়ে পড়েছেন, আর উনি শুধু নিজের মেয়ের কথাই চিন্তা করছেন। তাই আপনারা যদি একটু ওনাকে গ্রামে দেখতে আসেন তাহলে খুব ভালো হয়। শুভম এই কথা শুনে খুবই ভয় পেয়ে যায়। সেই মুহূর্তে সে মামুনকে ফোনটা ধরিয়ে দেয়। মামুন, তোমার মায়ের শরীর খারাপ হয়েছে, তাই তোমার গ্রাম থেকে একটা মেয়ে তোমার সাথে কথা বলতে চাইছে। হ্যালো, আমার মায়ের কিভাবে শরীর খারাপ হলো? আমি প্রত্যেক মাসে মাকে টাকা পাঠাবো বলে ভুলে যাই, সেই কারণে হয়তো মায়ের চিকিৎসা বন্ধ হয়ে গেছে। আমি এক্ষুনি কিছু টাকা মায়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি কে বলছো বলো তো? আমি নীলিমার আরেক মেয়ে চন্দনা বলছি, আর আমি যা রোজগার করি তাতে ওনার চিকিৎসার কোনো অভাব হয়নি। তুমি যদি পারো তোমার স্বামীকে নিয়ে এসে নিজের মাকে দেখে যাও। দয়া করে ফোনের মধ্যে টাকার গরম দেখাবে না। এই বলে চন্দনা ফোন কেটে দেয়। নীলিমার আরেক মেয়ে চন্দনার কথা শুনে মামুনের মাথা ঘুরে যায়, কারণ সে এতদিন জানতো যে সে একাই নীলিমার মেয়ে। তাই চন্দনাকে সে কিছুতেই মেনে নিতে পারে না। মামুন নিজের স্বামীকে এই ঘটনা জানালে দুজনেই সেই মুহূর্তে গ্রামে এসে পৌঁছায়। নীলিমা তার মেয়ে এবং জামাইকে দেখে খুবই খুশি হয়। তোরা এসেছিস? আয় বাবা, আয় বস। কতদিন তোদেরকে আমি দেখিনি। দেখ চন্দনা, এই হলো আমার মেয়ে। তোকে আমি বলেছিলাম না আমার শরীর খারাপের খবর পেয়ে আমার মেয়ে জামাই ঠিক ছুটে আসবে। দেখেছিস, আমার মেয়ে আমার কাছে ঠিক ফিরে এসেছে। তুমি একদম নাটক করো না তো মা। আর তোমার সঙ্গে এই মেয়েটাকে আমাকে ফোন করে বললো এ নাকি তোমার মেয়ে। তোমরা ইয়ার্কি পেয়েছো নাকি? বুড়ো বয়সে বাবা মারা যাওয়ার পর তোমার মাথায় মনে হয় ভীমরতি চেপেছে। মামুনের এরকম কথা শুনে নীলিমা সঙ্গে সঙ্গে কেঁদে ফেলে, কিন্তু চন্দনা নিজের অসুস্থ মায়ের চোখে জল সহ্য করতে পারে না। তাই সে মামুনকে সব সত্যি ঘটনা জানায়। তোমাকে দেখে সত্যিই মনে হচ্ছে দিদি যে তুমি কেবলমাত্র ওনার নিজের পেটের সন্তান হতে পারো, কিন্তু তুমি ওনাকে মা বলে সম্মান করতে পারো না। অসুস্থ মাকে দেখতে এসে কেউ এরকম ধরনের কথা বলে? বেশি বড় বড় কথা বলো না। পাতানো মেয়ে, গ্রামের স্কুলে চাকরি করে 2-1 টাকা রোজগার করে নিজেকে খুব বড় লোক ভাবছো? মনে রেখো, মায়ের চিকিৎসা করার জন্য আমার টাকারই দরকার পড়বে। হ্যাঁ। আচ্ছা, তোমরা এবার দয়া করে চুপ করবে। আর মামুন, এখন যখন তোমার মায়ের শরীর খারাপ, তখন আমরা কিছুদিনের জন্য এই গ্রামের বাড়িতেই থেকে যাই, তাহলে তোমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, বুঝেছো? কিন্তু মামুন এই শীতের মধ্যে গরিব কুড়ে ঘরে কিছুতেই থাকতে চায় না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখছো না মা কেমন ছেঁড়া ফাটা কম্বলে শুয়ে আছে? আমি এই ঠান্ডার মধ্যে কুড়ে ঘরে থাকতে পারবো না। এদের যদি টাকার দরকার হয় তাহলে এই চন্দনার মুখে টাকা ছুঁড়ে মারো, আর আমরা তারপর এখান থেকে চলে যাব। আমার মা যখন এই মেয়েটাকে নিজের মেয়ে বলে মেনেই নিয়েছে, তখন চন্দনাই ওর সেবা করুক। আর তাও যদি না হয় তাহলে আমি মাকে আমার সঙ্গে নিয়ে চলে যেতে পারি। নীলিমা এবং চন্দনা মামুনের এরকম অপমানজনক কথাবার্তা কিছুতেই মেনে নিতে পারে না। তাদের দুজনের চোখ দিয়ে জল ঝরতে থাকে। এখন আমার মনে হচ্ছে তুই যদি গ্রামের বাড়িতে না আসতিস তাহলেই খুবই ভালো হতো। তোর মতো বদমাইশ মেয়ে আমি কখনো দেখিনি। আর আমার মেয়ে চন্দনা যথেষ্ট ভালো রোজগার করে। আমার এখানে কোনো কিছুর কষ্ট হচ্ছে না। আমি চন্দনার সঙ্গে এই কুড়ে ঘরেই থাকবো। চন্দনা, তুই যদি পারিস আমাকে সামনের মিষ্টির দোকান থেকে গিয়ে দামি মিষ্টি কিনে এনে আমার মেয়ে জামাইকে খাইয়ে বিদায় কর। বাবা, আমার এই বুড়ি মায়ের খুব টাকার গরম হয়েছে দেখছি। তার মানে চন্দনা ভালোই রোজগার করে। এখন যদি আমি এই কুড়ে ঘর থেকে চলে যাই তাহলে আমার মা সব জায়গা জমি এই চন্দনার নামেই লিখে দেবে, কিন্তু সেটা তো আমি হতে দেব না। সমস্ত জায়গা জমি আমার বাবা আর মায়ের। আমি এই কুড়ে ঘরে থাকবো, আর ছলে বলে কৌশলে মায়ের কাছ থেকে সবকিছু হাতিয়ে নেব। তারপর এই চন্দনাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব।
মনে মনে এসব ভেবে চন্দন তার সিদ্ধান্ত পরিবর্তন করে। সে নিজের বরের সঙ্গে অসুস্থ মায়ের কুড়ে ঘরে থাকতে রাজি হয়ে যায়। চন্দনা না চাইতেও টাকা খরচ করে মামুন এবং তার বরের অনেক সেবা যত্ন করে। রাত্রিবেলা সকলে মিলে কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু বৃদ্ধা নীলিমা যেহেতু অসুস্থ তাই শীতের রাতে তার কম্বল ছেড়ে উঠে বাথরুমে যেতে খুবই সমস্যা হয়। তাই সে বাথরুমে যেতে পারে না বলে বিছানার মধ্যেই পটি করে ফেলে। এর ফলে গন্ধে সকলেরই ঘুম ভেঙে যায়। ইস মা, কি বাজে গন্ধ! বয়স বাড়ার পর দেখছি তোমার নিজের পেটের উপর কোনো কন্ট্রোল নেই। ছি ছি, ঘরে জামাই আছে আর তুমি কম্বলে পটি করে ফেলেছো। কি গন্ধ! এই কথা শুনে নীলিমা ভীষণ লজ্জা পেয়ে যায়। তার চোখ দিয়ে জল পড়তে থাকে। সে মনে মনে ঈশ্বরকে ডাকে আর বলে এই দিন দেখার আগে তার মৃত্যু হয়ে যাওয়াই অনেক ভালো ছিল। মা, তুমি একদম চিন্তা করো না, তোমার এখন বয়স হয়েছে তাই এরকম হতেই পারে, এতে লজ্জা পাওয়ারও কিছু নেই। আমি পরিষ্কার করে দিচ্ছি। আর তাছাড়া তোমার জামাই তো তোমার ছেলের মতোই, জামাইয়ের সামনে আবার লজ্জা কিসের? চন্দনা একজন শিক্ষিকা হওয়া সত্ত্বেও আর ভালো টাকা রোজগার করা সত্ত্বেও সে বৃদ্ধা নীলিমার পটিও পরিষ্কার করে। কিন্তু নীলিমার নিজের পেটের সন্তান মামুন দূরে দাঁড়িয়ে থাকলেও একবারও নিজের মাকে স্পর্শ করতে চায় না। তুই আমার সত্যিকারের মেয়ে চন্দনা, তোকে পেয়ে আমার জীবন উদ্ধার হয়ে গেছে। আমি আর বাঁচতে চাই না রে মা, আমি আর বাঁচতে চাই না। এই বলে নীলিমা চন্দনার কোলে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। চন্দনা নিজের মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু মামুনের কান্না হয় লোক দেখানো। সে চিন্তা করে যে কতক্ষণে নিজের মরা মায়ের সমস্ত সম্পত্তি দখল করে নেওয়া যাবে। চন্দনা মামুনের থেকে 1 টাকাও সাহায্য নেয় না। সে নিজের টাকা দিয়ে নীলিমার শেষ কাজ সম্পন্ন করে। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, অনেক হয়েছে চন্দনা, তুই এবার এখান থেকে বিদায় হ। মাস গেলে ভালো টাকাই রোজগার করিস, তাই তোর কোনো অসুবিধা হবে না। আমি আলমারি থেকে দলিল বের করে সব নিজের নামে করে নেব। এই বলে মামুন যখন আলমারি থেকে দলিল বের করে তখন সে দেখে যে নীলিমা ইতিমধ্যেই সমস্ত সম্পত্তি নিজের মেয়ের নামে লিখে রেখে গেছে। এই দেখে মামুন খুবই খুশি হয়, কিন্তু দলিলের কোথাও নীলিমার মেয়ে হিসেবে মামুনের নাম লেখা থাকে না, লেখা থাকে চন্দনার নাম। তাই না চাইতেও সমস্ত সম্পত্তি জায়গা জমি চন্দনার নামে হয়ে যায়। মামুন কিছুতেই এই ঘটনা সহ্য করতে পারে না। তাহলে এবার এই ঘর থেকে কে বেরোবে, তুমি নাকি আমি? নিজের মা মারা যাওয়ার আগে একবারও তাকে সেবা পর্যন্ত করলে না, আর এখন তার জায়গা জমি দখল করতে চাইছো। এই কারণে ঈশ্বর তোমাকে এরকম শাস্তি দিয়েছে। নিজের মায়ের আশীর্বাদও পাওনি আর এখন জায়গা জমিও পাবে না। মামুন কিছুতেই তার অপমান মেনে নিতে পারে না, তাই সে শুভমের সঙ্গে শহরে ফিরে যায়। মা মারা যাওয়ার পর থেকে মামুন সবসময় কষ্টে ভুগতে থাকে, কিন্তু চন্দনা নীলিমার ঘরবাড়ি জায়গা জমির মালকিন হয়ে এবং স্কুলে চাকরি করে ভালো টাকা রোজগার করে নিজের জীবন কাটায়। মিতা তার স্বামী, শাশুড়ি মা এবং শ্বশুর মশাইয়ের সঙ্গে একটি শহরে থাকে। তাদের সংসারে ঝগড়া অশান্তি সেরকম কিছু নেই বললেই চলে, কিন্তু মিতার শ্বশুর বাড়িতে অতিথি আসবে শুনলেই তার একেবারে গায়ে কাঁপুনি দিয়ে জ্বর আসে। সে শুধু এটাই ভাবতে থাকে যে বেশি অতিথি আসলে তাকে বেশি খাটতে হবে। আর এই কারণেই মিতা তার শ্বশুর বাড়িতে অতিথিদের আগমন একেবারেই হাসি খুশি ভাবে মেনে নিতে পারে না। এভাবেই দিন কাটতে থাকে। হঠাৎ একদিন তাদের এক আত্মীয় ফোন করে জানায় যে সে মিতার শ্বশুর বাড়িতে কয়েকদিনের জন্য থাকতে আসবে। ব্যাস, আমার সুখের দিন শেষ। এবার না আমি শান্তিতে ঘুমাতে পারবো, না শান্তিতে খেতে পারবো, না শান্তিতে নিজের ইচ্ছে মতো জামা কাপড় পরতে পারবো, আর না আমি শান্তিতে একটু নিঃশ্বাসও নিতে পারবো। তুমি আপাতত একটু শান্তিতে নিঃশ্বাস নাও। তুমি এত চিন্তা করো কেন বলো তো? মাসি তো আসবে বলেছে, এখনো তো আসেনি। তুমি তোমার মাসিকে চেনো না? তুমি জানো না কিভাবে সারাক্ষণ আমার পেছনে পড়ে থাকে? পান থেকে চুন খসলেই তো মিতার নামে বিচার সভা বসাতে ওনারা একবারও ভাবে না। আমি জানি মাসি ওরকমই, শুধু তোমার সাথে নয়, মাসি সবার সাথে এরকম করে। এত ভয় পেও না মিতা, মাসি তো মায়ের সাথে দেখা করতে আসছে, কিছু দরকারি কথা আছে হয়তো। একটা দরকারি কথা বলতে কতদিনই বার থাকবে? ছোটবেলায় হিংসুটে দৈত্য গল্পে পড়েছিলাম যে সে তার বন্ধুর বাড়িতে দরকারি কথা বলতে গিয়ে 7 বছর কাটিয়েছিল, আর তুমি বলছো দরকারি কথা বলতে আর কতদিন লাগে?
মিতা তার বাড়িতে কোনো মতেই অতিথিকে পছন্দ না করলেও তার সবচেয়ে বেশি অপছন্দ তার মাসি শাশুড়ি মাকে নিয়ে। কারণ মিতার মনে হয় সুলেখা দেবী একেবারে তাকে পছন্দ করতে পারে না, কারণ সুলেখা দেবী তার সমস্ত কাজে সমস্ত কথাই খুঁত ধরে। আগেরবার যখন সুলেখা দেবী তার শ্বশুর বাড়িতে এসেছিল তখন মিতা শরীর খারাপের বাহানা করে বাপের বাড়িতে পালিয়ে গিয়েছিল, কিন্তু বারবার তো এক অজুহাত দিতে পারবে না, এই ভেবে শ্বশুর বাড়িতে মিতাকে থেকে যেতে হয়। কয়েকদিনের মধ্যে সুলেখা দেবী মিতার শ্বশুর বাড়িতে চলে আসে। ইস, কি নোংরা ঘর বাড়ি, ঠিক করে ঝাড়া হয় না দেখলেই বোঝা যাচ্ছে। শাশুড়ি সব দায়িত্ব বৌমার হাতে দিয়ে নিজে ধেই ধেই করে নেচে বেড়ালে সংসারের হাল তো এরকমই হবেই। বাজে কথা বলিস না দিদি, আর তুই কোথায় দেখলি ঘর নোংরা? অনেক ভালো করে পরিষ্কার করা হয়েছে, বৌমা নিজে দাঁড়িয়ে থেকে পরিষ্কার করিয়েছে। হ্যাঁ সেই তো, খুব উদ্ধার করে দিয়েছে তোর বৌমা, দাঁড়িয়ে থেকে তদারকি করেছে। বাবারে কত খাটনি, আহারে মেয়েটার কত কষ্ট। তোর কি ওকে পছন্দ নয়? সত্যি করে বলতো, মেয়েটা যাই করে তাতেই তোর সমস্যা হয় কেন? আশ্চর্য, আজকে সবে মাত্র এলি আর এসেই শুরু করে দিলি। আজ আমাদের বাবা মা বেঁচে থাকলে তোকে নিয়ে খুব গর্ব করতো, বুঝলি? সত্যি বলছি। তা কেন, কি বলতে চাইছিস ঠিক করে বল। এই যে তুই তোর বড় দিদির বাড়িতে আসা নিয়ে এত চিন্তিত, নিজের বৌমার জন্য নিজের মায়ের পেটের বোনকে এভাবে অপমান করছিস, এগুলো তো খুব গর্বের, তাই না? এই কথা শুনে নন্দিনী দেবী খুবই রেগে যায়। সে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। সুলেখা দেবী সারা ঘর ঘুরে ঘুরে দেখতে থাকে আর নাক সিটকে কেমন একটা যেন চোখ মুখ করতে থাকে। মিতা এবং পল্লব জানালার বাইরে থেকে সবই দেখতে পায়। সুলেখা দেবী বাড়িতে ঢুকেই যা শুরু করেছে সেটা দেখে মিতা থরথর করে কাঁপতে থাকে। মিতা ঘরের কাজ ভালো করে করতে পারলেও সে অতটাও গৃহকর্মে নিপুণা ছিল না, আর ভুল তো মানুষ মাত্রই হয়। মিতার মাসি শাশুড়ি মায়ের কাছে মিতার করা সামান্য ভুলও খুব বড় অপরাধের মতো হয়ে যায়, আর সেই কারণে মিতা এত ভয় পায়। আমি বলেছিলাম না তোমার মাসি আমাকে পছন্দ করেন না, দেখলে তো আমার জন্য মায়ের সাথে কেমন খারাপ ব্যবহারটাই না করলো। এবার আমার সত্যিই খুব ভয় করছে। ওরে বাবা, মাসি কি বাঘ নাকি ভাল্লুক? কয়েকদিন থাকবে তারপর তো চলেই যাবে। সেই কয়েকদিন তুমি একটু নিজের ভয়টাকে কাবু করে মাসির সাথে বন্ধুত্ব পাতিয়ে নেওয়ার চেষ্টা করো। তোমার মাসির সাথে বন্ধুত্ব? তার চেয়ে ভালো আমি বাঘের মুখে হাত ঢুকিয়ে বাঘকে খাবার খাইয়ে দিয়ে আসবো, ওটা অনেক বেশি সোজা হবে। তোমার মাথায় এই উদাহরণগুলো আসে কিভাবে? তুমি মাসিকে যেভাবে ভয় পাও সেটা যদি মাসি জানতে পারে তাহলে কিন্তু তোমাকে আরো ভয় দেখাবে। আরে ভয়ের থেকেও বেশি ভয়ানক কেউ কি হতে পারে? যাই হোক বাদ দাও, আমি যাই কুর্তিটা পাল্টে একটা শাড়ি পরে নি। আমাকে কুর্তি পরে দেখলে মাসিমণি আমার আলমারিতে আগুন লাগিয়ে দেবে। মিতার কথা শুনে পল্লব নিজের হাসি থামাতে পারে না, আর পল্লবকে দেখে মিতা আরো রেগে যায়। মিতা তাড়াতাড়ি করে নিজের জামা পাল্টে আগে শাড়ি পরে নেয়। সে চা এবং মিষ্টি নিয়ে সুলেখা দেবীর ঘরে যায়। সেখানে যেতেই তার হাত পা যেন কাঁপতে থাকে। তবুও মিতা একাই তার মাসি শাশুড়ি মায়ের ঘরের দিকে যায়, যাতে সুলেখা দেবীর অতিথি আপ্যায়নে কোনো রকমের ত্রুটি না থাকে। এই কাজটাও কি তুমি দাঁড়িয়ে থেকে করেছো নাকি নিজের হাতে বানিয়ে এনেছো? চায়ের কথা বলেছি, মিষ্টি বানানোর মুরত যে তোমার নেই সেটা আমি জানি। মিষ্টিগুলো আমি পছন্দ করে বাজার থেকে কিনে এনেছি, আর চাটা তো আমি নিজেই বানিয়েছি। আপনি খেয়ে বলুন না কেমন হয়েছে। মিতার কথা শুনে সুলেখা দেবী চায়ে চুমুক দেয়। চায়ে চুমুক দিতেই সে থু থু করে চাটা ফেলে দেয়। মিতা এই দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এটা চা হয়েছে? আমার বোনের বাড়িতে বোধহয় আজকাল এমন চা খাওয়া হয়। আমার বাড়িতে চায়ের কাপ ধোয়া জলটাও বোধহয় এর থেকে সুস্বাদু খেতে হয়। আপনি কি ওটাও খেয়ে দেখেছেন? আপনার যে এসব অদ্ভুত জিনিস খেতে ভালো লাগে তা তো আমি জানতাম না। বিশ্বাস করুন, মাও কখনো বলেনি। এরকম জানলে তো আমাকে এত খাটতেই হতো না। একদম বেশি পাকা পাকা কথা বলবে না। খেয়ে দেখতে যাবো কেন? জিনিস দেখলেই তো বোঝা যায় তার স্বাদ কিরকম হতে পারে। এই কথাটা তোমাকে যদি আমি আগে বলতাম তাহলে কি তুমি আমাকে চায়ের কাপ ধুয়ে জল খাওয়াতে? না না, এমনটা আমি করতে পারি বলুন? আপনি আমাদের বাড়ির শ্রদ্ধেয় অতিথি বলে কথা। তবে একটা জিনিস আমি বুঝতে পেরেছি, আমাকে দেখলে নিশ্চয়ই আপনার খুব সুস্বাদু লাগে। আর নিজের অজান্তেই এভাবে আমার প্রশংসা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি খুব আপ্লুত। ইসছি, আমার শুধু শুধু তোমাকে সুস্বাদু মনে হবে কেন? আমি কি মানুষ খাই নাকি? তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব ভুলভাল কথা বলছো। এই কারণে আমি বোনকে বলি তোমাকে একটা মাথার ডাক্তার দেখানো দরকার। আমার মাথা একেবারে ঠিক আছে, তা না হলে এটা খেয়ে কি আপনি এত মজা পেতেন? আমি এবার আসি কেমন? অন্য কিছু দরকার লাগলে একবার ডাকবেন, আমি চলে আসবো। এই বলে মিতা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না।
দৌড়ে সুলেখা দেবীর ঘর থেকে সে পালিয়ে যায়। প্রথমবার মিতা সুলেখা দেবীর মুখে মুখে এমন উত্তর দেওয়ায় সুলেখা দেবী প্রচন্ড রেগে যায়। তারপর থেকে সে মিতাকে আরো ব্যতিব্যস্ত করতে শুরু করে। সুলেখা দেবী জানে মিতা কিংবা তার বাড়ির কেউই অতিথি আপ্যায়নে কোনো রকমের ত্রুটি রাখবে না, আর সেই কারণেই সুলেখা দেবী যা বলবে মিতা সমস্ত কথা শুনে নিয়ে তার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাবে, আর প্রত্যেকবার তাই হয়। কিন্তু এবারে তার অন্যতা হতে দেখে সুলেখা দেবী প্রচন্ড অবাক হয়। এভাবেই কিছুদিন কাটে। একদিন সবাই খেতে বসেছে, এমন সময় এই মেয়েটা আসার পর থেকে তোদের বাড়িতে আমার আর কিছুই করতে ভালো লাগে না। প্রত্যেকদিন কোনো নতুন জিনিসে আমার মাথা খারাপ হয়ে যায়। তুই তো এই বাড়ির অতিথি দিদি, ও তো এই বাড়ির পার্মানেন্ট সদস্য। তুই 1 সপ্তাহ থাকবি, 1 মাস থাকবি, তারপর তো নিজের বাড়িতেই চলে যাবি। কিন্তু ওকে তো এখানেই থেকে সংসার করতে হবে। ওকে এভাবে কষ্ট দিয়ে কথা বলে তুই কি আনন্দ পাস বলতো? বারবার মনে করিয়ে দিস কেন যে আমি তোদের বাড়ির অতিথি? আমাকে নিয়ে তোদের যদি এতই সমস্যা হয় তাহলে আমি আজকেই চলে যাব। না না, আমাদের কোনো সমস্যা হচ্ছে না মাসিমণি, কিন্তু তুমি ওই কথাটা কেন বললে সেটার উত্তর দাও। আমি আবার কি করলাম? এটা একটা রান্না হয়েছে। এই রান্না খাওয়ানোর জন্য এত ঘটা করে আমাকে বারবার আমার ঘর থেকে ডাকতে যাচ্ছিলে। এই খাবার খেয়ে আমি সারাদিন কাটাবো, আবার রাতেও তো এই খাবারই খেতে হবে। কিন্তু আমি তো... চুপ করো একদম। সবসময় মুখের গোড়ায় যেন উত্তর লেগেই থাকে। বড়রা কথা বললে যে মুখ বুঝে শুনতে হয় সেটুকু শিক্ষাও তোমার নেই। যেই কিছু বলবো অমনি তুমি ফস করে উঠবে। হ্যাঁ, আমি আপনার মুখে মুখে উত্তর দিতে চাইনি মাসিমণি। আমি শুধু এটাই বলতে চেয়েছিলাম যে আজকে রান্নাটা তো আমি করিনি। আজকে রান্নাটা মা আর বাবা দুজনে মিলে করেছে। ওরা বলল ওরা জানে আপনার পছন্দের খাবার কি, তাই ওরা রান্নাটা করতে চায়। আপনি শুধু শুধু আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলেন। সুলেখা দেবী মিতাকে অপদস্থ করতে গিয়ে নিজের বোন এবং বোনের স্বামীকে এভাবে অপমান করে ফেলবে সে নিজেও ভাবতে পারেনি। এই ঘটনায় নন্দিনী দেবী এবং তার স্বামী দুজনেই খুবই কষ্ট পায়। সুলেখা দেবী আর কিছু না বলে চুপচাপ নিজের মতো খাবার খেতে থাকে। মিতা এই সমস্ত ঘটনায় বড্ড মজা পায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। সুলেখা দেবীরও বাড়ি ফিরে যাওয়ার মতো সময় হয়ে আসে। আমি যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকে শুধু আপনাকেই আমাদের বাড়িতে আসতে দেখেছি। আপনি তো কখনো আমাদের কাউকে আপনার বাড়িতে যেতে বলেন না। এই জিনিসটা আমিও লক্ষ্য করেছি। দাদা ভাইয়ের বিয়ে হওয়ার পর থেকে মাসি আমাদের ওই বাড়িতে আর একদমই ডাকে না। ও আমাদের বাড়িতে এসে যেভাবে আমার বৌমাকে বিরক্ত করে, ও চায় না আমিও সেই জিনিসটা ওর বৌমার সঙ্গে করি। তাইও আমাদেরকে কখনো নিজের বাড়িতে ডাকে না। আমি যাওয়ার আগেও তোরা আমার সাথে এমন ব্যবহার করবি? ঠিক আছে কর, যতই হোক আমি তো এই বাড়ির অতিথি। এরকম নানান কথা বলে সুলেখা দেবী পুরো আলোচনার বিষয়টাকেই অন্যদিকে ঘুরিয়ে দেয়। সেদিন সুলেখা দেবী বাড়ি ফিরে গেলে পল্লব এবং মিতার মাথায় সুলেখা দেবীর বাড়িতে যাওয়ার ইচ্ছে যেন জাঁকিয়ে বসে। তারা দুজনেই ঠিক করে কাউকে কিছু না জানিয়ে তারা তাদের মাসির বাড়িতে চলে যাবে। যেমন ভাবা তেমনই কাজ। পল্লব অফিস থেকে ফিরেই মিতাকে নিয়ে তার গাড়িতে করে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তারা সুলেখা দেবীর বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা বাড়ির বাইরে থেকেই খুবই চেঁচেমেচির আওয়াজ পায়। তারা ভীষণই ভয় পেয়ে যায়। আমি তো সব কাজ করে দিচ্ছি বৌমা, তবুও তুমি এরকম করছো কেন? পাড়ার লোক শুনতে পেলে কি বলবে? শুনতে পেলে পাক, আমার কিছু এসে যায় না। আপনি জানেন না আমি ঘরের কোনো কাজ পারি না, তবু আপনি 1 মাস বোনের বাড়িতে কাটিয়ে এলেন। বলে তো গিয়েছিলেন দরকারি কথা বলতে যাচ্ছেন, তাতেও এতদিন সময় লেগে গেল কেন? ওরা তো আমাকে আসতেই দিতে চায়নি, তাই দেরি হলো। তুমি একটু শান্ত হয়ে বসো, আমি এখনই সব করে দিচ্ছি। এই বলে সুলেখা দেবী ঘর মুছতে শুরু করে দেয়। ঘরের বাইরে তাদের মাসিমণির সঙ্গে এরকম ব্যবহার হতে দেখে মিতা এবং পল্লব তাদের চোখের জল ধরে রাখতে পারে না। তারা বাধ্য হয়ে ভেতরে ঢুকে আসে। তাদেরকে দেখে রজনী এবং সুলেখা দেবী দুজনেই খুবই চমকে যায়। আপনার সাথে এরকম ব্যবহার করা হয়, তাও আবার আপনার বাড়িতে? সেটা আপনি আমাদেরকে একবারও জানালেন না কেন? জানালে কি করতে? আর কাকে জিজ্ঞাসা করে আমাদের বাড়ির ভেতর ঢুকেছো? বেরিয়ে যাও বলছি। আগে জানলে সোজা পুলিশে খবর দিতাম। বৌমাদের উপর অত্যাচার করলে সেটা বধূ নির্যাতন, আর শাশুড়ি নির্যাতন বোধহয় কোনো নির্যাতন নয়, তাই না? এভাবে একজন বয়স্ক মহিলাকে দিয়ে তুমি সারা বাড়ির কাজ করাচ্ছ আর নিজে সোফায় বসে পা দোলাচ্ছ। তোমাকে আমি জেলে পাঠাবই। এই পুরো ঘটনাটা আমি আর পল্লব রেকর্ড করে নিয়েছি, আর নিজেদের চোখেও দেখেছি। তোমাকে কেউ বাঁচাতে পারবে না। মিতার এই কথা শুনে রজনী হাত জোড় করে তাদের কাছে ক্ষমা চাইতে থাকে। মিতা তাকে কিছুতেই ক্ষমা করতে চায় না। ওকে ক্ষমা করে দাও বৌমা,
বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে, আর ও এরকম কখনো করবে না। ওর হয়ে আমি তোমার কাছে কথা দিচ্ছি। আর ও আমার সাথে এরকম ব্যবহার করে বলেই আমি বোনের বাড়িতে গিয়ে সব রাগ তোমার উপরে তুলে ফেলতাম। পরে মনে মনে খারাপ লাগলেও আমি কিছুতেই রাগ দেখানোটা আটকাতে পারতাম না। তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমি আপনার উপর কখনোই এতটা রেগে থাকিনি যে আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। আমি আপনার রাগকে ভয় পেতাম এই যা। আর এই যে তুমি শুনলে তো, তুমি এত দোষ করার পরেও তোমার শাশুড়ি মা তোমার হয়ে আমার কাছে ক্ষমা চাইছে। এরপরে যেন এরকম কাজ আর কখনো করো না। আর এই ভিডিওটা আমার কাছেই থাকবে, কথাটা মাথায় রেখো। রজনী কথা দেয় সে আর কখনো এমন কাজ করবে না। সুলেখা দেবীর পরিবারেও এভাবে শান্তি ফিরে আসে। আজকাল নন্দিনী দেবী এবং মিতাও সুলেখা দেবীর বাড়িতে মাঝে মাঝে ঘুরতে আসে। সুলেখা দেবী আর আগের মতো মিতার উপর রেগে থাকে না। এভাবেই তারা তাদের আগামী জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে।